সুপ্রভাত সমস্ত ছাত্রছাত্রীরা। আমরা আজকে আমরা জানতে পারবো যে একটা পদার্থবিদ্যার অঙ্ককে কিভাবে আমরা ট্যাকেল করতে পারি। ট্যাকেল করা মানে হচ্ছে যে কিভাবে তার সমাধান, একদম সমাধানের আগের লাইন পর্যন্ত যেতে পারে। আমাদের বেশিরভাগ, যেখানে আমরা যখন আমরা পদার্থবিজ্ঞানের অঙ্ক করতে শিখি, আমরা বারবার একটা সমস্যার সম্মুখীন হই যে সাধারণ অঙ্কের মতো আমাদের পদার্থবিদ্যার অঙ্ক কিন্তু কিছুটা আলাদা। আমাদের ম্যাথামেটিক্সে, মানে যেটা আমাদের গণিত, যেটাকে আমরা গণিত বলি, সেই গণিতের যে আমরা যেভাবে সমাধান করি, সেই সমাধানটা খুব সহজ হয়ে যায় এই কারণে, কয়েকটা ফর্মুলার জন্য অথবা কতিপয় ফর্মুলার জন্য। কিন্তু পদার্থবিজ্ঞানে করতে গেলে আমরা যে সমস্যায় পড়ি, যে একটা ফর্মুলা একটা অঙ্কে যদি আমরা ইউজ করি, অন্য অঙ্কে কিন্তু আমরা ওই ফর্মুলা ইউজ করতে গিয়ে কিছু দূর এগোনোর পর আটকে যাই, বুঝতে পারেন এবার আমরা কোন দিকে যাব। এই ধারণাটাকে আমরা যদি সরাতে পারি কোনো রকম ভাবে, যে এই সমাধানের একদম লাস্ট লাইন পর্যন্ত যাবার যে রাস্তাটা যদি একবার আমরা পেয়ে যাই, তাহলে যে কোনো পদার্থবিদ্যার অঙ্ক আমাদের কাছে সহজ হয়ে উঠবে। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ বই আমাদের এই ধরনের সমাধানের এই যে টেকনিক, সেটাকে শেখায় না, এবং ছাত্রছাত্রীরা এই টেকনিকের ওপর কোনোদিন প্রশ্নও করে না। সেই জন্য শিক্ষকরা এই সুযোগটা পায় না যে ছাত্রছাত্রীদেরকে বোঝানো যে কিভাবে একটা পদার্থবিদ্যার অঙ্ককে আমরা সমাধান করতে পারি। আমি আজকে দেখাতে চাইছি যে একটা পদার্থবিদ্যার অঙ্ক আমাদের কিভাবে সমাধান আমরা করব, সেটা আমাদের জানতেই হবে, এবং জানলে আমাদের যে কোনো পদার্থবিদ্যার অঙ্ক খুব সহজে আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা শুরু করা যাক। আমার এই ক্লাসগুলো আমি একটা প্ল্যান করেছি, এবং এই আমার যাবতীয় ক্লাসগুলো কিরকম ভাবে সংগঠিত হবে, চ্যাপ্টার ওয়াইজ। আমি ক্লাস 11 থেকেই শুরু করব এবং ক্লাস 12 গিয়ে শেষ করব। আমি দেখাবো যে কোথায় কোথায় আমাদের মিসকনসেপশন থাকে এবং সেগুলোকে কিভাবে ক্লিয়ার করলে আমরা আরো নাম্বার বাড়াতে পারি, এবং সেখান থেকে কিভাবে যে সমাধান সূত্রে পৌঁছতে পারি। আমার টার্গেট একটাই, যে ছাত্রছাত্রীদেরকে দেখানো যে কিভাবে কোনো শক্ত অঙ্ক বা কোনো সহজ অঙ্ক, এই দুটোকেই এই দুটোরই সমাধানের সূত্রকে কি করে খুঁজে পাওয়া যায় পদার্থবিজ্ঞানে। ওকে, তাহলে আমরা শুরু করা যাক। আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে আমাদের সাধারণ বলবিদ্যা থেকে, মানে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে। ক্লাসিক্যাল মেকানিক্সে ক্লাস 11 থেকে আমি শুরু করছি বলা। ক্লাসিক্যাল মেকানিক্স আমরা যখনই শিখি, তখন ক্লাসিক্যাল মেকানিক্সে আমাদের বিভিন্ন জিনিস পড়তে হয়। মানে ক্লাসিক্যাল মেকানিক্সের জায়গাটা খুবই বৃহৎ। সেখানে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমাদের জানতে হয়। আমরা ক্লাসিক্যাল মেকানিক্স শিখতে পারবো তখনই যখন ক্লাসিক্যাল মেকানিক্সের ওপর প্রচুর অঙ্ক করতে পারি। পদার্থবিজ্ঞান শেখার একটা মূল পথ হচ্ছে ভালোভাবে শেখার এবং কনসেপচুয়ালি শেখার মূল পথ হচ্ছে যত বেশি এবং যত ভিন্ন ধরনের আমরা প্রবলেম যেন করতে পারি ওই চ্যাপ্টার থেকে, যে চ্যাপ্টারকে আমাকে ভালোভাবে জানতে হবে। তোমরা অলরেডি দেখে পেলে যে ক্লাসিক্যাল মেকানিক্সে প্রচুর জায়গায়, মানে একটা চ্যাপ্টারে প্রায় 20 থেকে 25 রকম অঙ্ক আমরা আহ, পাই, যেটাকে, সেটা টেকনিককে আয়ত্ত করাটাই আমাদের কাছে একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আচ্ছা, তো আমরা একদম আজকে শুরু করছি নিউটনের সূত্র থেকে। নিউটনের আমাদের তিনটে গতিসূত্র আমরা জানি। নিউটনের আমাদের তিনটে গতিসূত্র। প্রথম গতিসূত্র আমাদের কি বলে? প্রথম গতিসূত্র আমাদের বলে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। প্রথম গতিসূত্র যেটা আমাকে বলে, বা ফার্স্ট নিউটনস ল যেটা আমাকে বলে, সেটা হচ্ছে যে কোনো বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করলে, প্রয়োগ যদি না হয়, কোনো বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয়, তাহলে বস্তুর অবস্থা পরিবর্তন হবে না।
এখান থেকে আমাদের ছাত্রছাত্রীর মধ্যে প্রচুর মিসকনসেপশন তৈরি হয় এই প্রথম গতিসূত্র থেকে। কোথায় 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 মিসকনসেপশন তৈরি হয় সেগুলো কাটানোই আমাদের এই আহ, যে আমাদের লেকচার সিরিজ শুরু হয়েছে সেই সিরিজের প্রধান উদ্দেশ্য, যাতে ছাত্রছাত্রীরা সমাধান করতে পারে যে কোনো অঙ্কের। প্রথম গতিসূত্র বলছে যে কোনো বস্তু, ধরা যাক এরকম একটা বস্তু আছে, এই বস্তুর ওপর কোনো রকম ভাবে যদি বাহ্যিক বল শূন্য হয় তাহলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটা আমাকে বলে দিচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এবার ঘটনাটা হচ্ছে এই বস্তুটাকে কে দেখছে সেটা কিন্তু প্রথম গতিসূত্রের মধ্যে লুক্কায়িত অবস্থায় আছে। ধরা যাক আমি পৃথিবীর ওপর দাঁড়িয়ে বা কোনো ব্যক্তি দাঁড়িয়ে এবং তার সামনে কোনো একটা বস্তু পৃথিবীতে, সেটা স্থির হয়ে আছে। কেন স্থির হয়ে আছে? কারণ পৃথিবী যেভাবে ঘুরছে সেই বস্তু এবং সেই ব্যক্তি একই সাথে পৃথিবীর সাথে ঘুরছে। কিন্তু যদি আমি কোনো একটা দূরের গ্রহ থেকে ওই ব্যক্তি বা বস্তুকে দেখি তাহলে দেখব দুজনেই গতিশীল, দুজনেই গতিশীল। তার মানে আমাকে এই যে আমাকে বলেছে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না হলে বস্তুর অবস্থা পরিবর্তন হবে না। কিন্তু যে কোনো অন্য গ্রহে আছে সে কিন্তু দেখতে পাচ্ছে এই পৃথিবী ঘূর্ণনশীল। পৃথিবী যদি ঘূর্ণনশীল হয়, আমরা জানি যে কোনো ঘূর্ণন বস্তু হচ্ছে তার ত্বরণ আছে। আমাদের এই যে ব্যক্তি পৃথিবীতে আছে আমি তার নাম দিলাম ই, আর যে বস্তু অন্য গ্রহে আছে তার নাম দিলাম আমি পি। তাহলে ই এর সাপেক্ষে যে বস্তুটা আমার পৃথিবীতে আছে তার উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না। আমি আপাতত মহাকর্ষ বা অভিকর্ষ বলকে বাদ দিচ্ছি পিকচার থেকে, তাই আলোচনা সুবিধার্থে। কিন্তু যে আমাদের অন্য গ্রহে আছে যে পি, সে কিন্তু দেখতে পাচ্ছে ই আর বি এর ওপর কোনো বল কাজ করছে, কেন? তাদের ত্বরণ আছে। তাহলে নিউটনের সূত্র বলছে যে বাহ্যিক কোনো যদি বল কাজ না করে, বাহ্যিক বল কাজ না করে মানে এখানে তো পি দেখছে তার উপর বাহ্যিক বল কাজ করছে, কিন্তু ই দেখছে বি এর উপর কোনো বাহ্যিক বল কাজ করছে না, অথবা বি বস্তুর সাপেক্ষে ই এর কোনো বাহ্যিক বল কাজ করছে না। তার মানে আমাদের কি করে নিউটনের প্রথম গতিসূত্র এখানে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা জানা দরকার। একজন বলছে যে বি এর উপর, ই বলছে বি এর উপর বাহ্যিক বল নেই, কিন্তু পি বলছে বি এর উপর বাহ্যিক বল আছে, তার অবস্থা পরিবর্তন হচ্ছে, তাই জন্য তার অবস্থা পরিবর্তন হচ্ছে। তাহলে কে ঠিক করে দেবে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল আছে কি নেই? আই থিঙ্ক প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রথম গতিসূত্র কিন্তু আমাকে বলছে কোনো বস্তুর উপর বাহ্যিক বল যদি ক্রিয়া না করে। কিন্তু কে ঠিক করলো যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়াশীল হচ্ছে কি হচ্ছে না? পি ঠিক করলো না ই ঠিক করলো? এইবার এখানে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু বলতে যাওয়ার আগে আমরা এটা আগে নির্ধারণ করি কে বলবে। নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু বলছে, কি বলছে, যে বস্তুর ওপরে বাহ্যিক বল আমাদের যদি শূন্য হয়, কিন্তু এইটা একদমই বলছে না আমাকে যে বলের একটা, আমাদের প্রথাগত মিসকনসেপশন থাকে যে প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই। একদমই নয়। নিউটনের গতিসূত্র, নিউটন যখন নিউটনের গতিসূত্র দিয়েছিল তার বহু বছর আগে থেকে আরো প্রচুর বিজ্ঞানী বলের ধারণা তাদের মধ্যে ছিল। তাদের কাছে বল ছিল যে যে বস্তুর এমন কিছু যেটা বস্তু তার অবস্থানকে পরিবর্তন করায়, পরিবর্তনের জন্য দায়ী। তাহলে প্রথম গতিসূত্র থেকে কখনোই আমাদের বলের ধারণা আসে না। প্রথম গতিসূত্র থেকে যে ধারণাটা জন্মায় সেটা হচ্ছে কে দেখবে, কে দেখে বলবে যে তার কারো কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না। নিউটনের প্রথম গতিসূত্র তাহলে কি বলছে? নিউটনের প্রথম গতিসূত্র বলছে, খুব মন দিয়ে এবার শুনতে হবে, এটা করলে আমাদের প্রচুর প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়ে যায়।
নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে দর্শক কে হবে, এইটা নিউটনের প্রথম গতিসূত্র আমাকে বলছে। এই যে দর্শক কে হবে সেটা জানতে গেলে আমাদের জানতে হবে নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্রের মতে দর্শক সেই হবে যার জন্য কোনো বস্তুর ওপর, যার জন্য, সমস্ত দর্শকের জন্য নয়, পি এর জন্য নয়, যার জন্য কোনো বস্তুর ওপরে বাত- বাহ্যিক বল শূন্য যদি হয়, তাহলে সেই বস্তু হয় স্থির অবস্থায় আছে, অথবা ওই বস্তুটা সমবেগে গতিশীল। তার মানে প্রথম গতিসূত্র আমাকে নির্ধারণ করে দিচ্ছে কিন্তু দর্শক কে হবে। এই যে দর্শক, তাকে ইংরেজিতে আমরা বলি অবজারভার, এবং সে, তার যে কোঅর্ডিনেট সিস্টেম, তার যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, সেই স্থানাঙ্ক জ্যামিতিকে বলা হয় রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র। মানে যে নির্দেশ করবে, যে তন্ত্রের সাহায্যে যে নির্দেশ করবে, সেটা হচ্ছে নির্দেশ তন্ত্র। তার মানে আমরা ঠিক করলাম দর্শক কে হবে, এটা আমরা বলে দিলাম। দর্শক কে হবে? দর্শক সেই হবে যে বলবে যে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল যদি শূন্য হয়, তাহলে হয় সে স্থির অবস্থায় আছে, অথবা সে সমবেগে গতিশীল। এটা বোঝা গেল? তো এইটা কিন্তু আমাকে প্রথম গতিসূত্র আমাকে নির্ধারণ করছে। প্রথম গতিসূত্র তারা আমাকে কি দেয়? প্রথম গতিসূত্র আমাকে দর্শক কে হবে সে দেয়, সেটা দেয়। মানে যে অবজারভার, অবজারভার মানে যেটা যার নির্দেশতন্ত্র, একটা পার্টিকুলার নির্দেশতন্ত্র আছে, সেই নির্দেশতন্ত্রের সাপেক্ষেই আমি এই সিদ্ধান্ত উপনীত হব। সমস্ত দর্শকের সাপেক্ষে আমি, মানে আমার কাছে প্রচুর দর্শক থাকতে পারে এই মহাবিশ্বে, বিভিন্ন কোণায় বিভিন্ন দর্শক থাকতে পারে, কিন্তু আমি সেই দর্শকগুলোকে তাদের মধ্যে থেকে নেব যে দর্শকগুলো আমাকে বলে দেবে যে কোনো, এই সিদ্ধান্ত উপনীত হবে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল শূন্য হলে সেই বস্তু হয় স্থির থাকবে, অথবা সমবেগে থাকবে। তার মানে আমাদের প্রচুর দর্শক আছে, প্রচুর 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 দর্শক আছে আমাদের। ওকে, কিন্তু তাদের মধ্যে আমরা কয়েকজনকে তুলছি, কয়েকজনকে আমরা তুলছি যারা আমাকে বলবে, যারা আমাকে বলবে যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল শূন্য হয়, তাহলে তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হবে না। কি, কোন অবস্থার পরিবর্তন হবে না? যদি স্থির অবস্থা থাকে তাহলে সে স্থির অবস্থায় থাকবে, অথবা যে, যে যদি গতিশীল থাকে সমবেগে গতিশীল দেখবে সে, ত্বরণ নিয়ে দেখবে না সে। এই দর্শকগুলোকেও ত্বরণ নিয়ে দেখবে না, তাদেরকে দেখবে সমবেগে গতিশীল। এই যে পার্টিকুলার যে তুমি অবজারভার গুলো, এই যে বিশেষ বিশেষ যে অবজারভার গুলোকে আমি তুলে এনেছি, দর্শককে তুলে এনেছি, তাদের নাম আছে, তাদের যে নির্দেশ তন্ত্র তাদেরও নাম আছে। এই অবজারভার কে বলা হয় জড়ত্বীয় দর্শক, এবং বা ইনার্শিয়াল অবজারভার। ওকে, এবং যে নির্দেশতন্ত্রে সে থাকবে তাকে বলা হয় হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এটাকে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে আমরা কি শিখলাম? তার মানে আমাদের নিউটনের প্রথম গতিসূত্র আমাকে কি বলছে?
যে শুধুমাত্র জড়ত্বীয় দর্শক এবং ইনার্শিয়াল ফ্রেমের ধারণা। নিউটনের প্রথম গতিসূত্র আমাকে বলে দিচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বা তৃতীয় গতিসূত্র কে বলবে? কারা বলবে? কারা বলতে পারবে? যারা জড়ত্বীয় দর্শক তারাই বলবে। আর কোনো অবজারভার কিন্তু আর কোনো আমাদের দর্শক কিন্তু নিউটনের গতিসূত্রগুলোকে বলবে না। তার মানে কি? তার মানে হলো আমরা যে কোনো ফিজিক্সের প্রবলেম যেগুলোকে নিউটন ল দিয়ে যদি আমরা সলভ করতে চাই, তাহলে কাদেরকে আমি তুলে নেবো বা আমাকে আমি কি ভাববো? আমি যেন জড়ত্বীয়, একজন জড়ত্বীয় দর্শক। আমি যদি একবার এটাকে একবার ধরে নিই যে আমি একজন জড়ত্বীয় দর্শক, তাহলে কিন্তু যে কোনো ফিজিক্সের প্রবলেম চট করে সলভ করে দেওয়া যাবে। সেটা আমরা দেখবো। এবারে আরেকটা আমাদের এখানে মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে বাহ্যিক বল। বাহ্যিক বল কি এখানে? বাহ্যিক বল মানে হচ্ছে, ধরা যাক আমার কাছে এক জার গ্যাস আছে। এই গ্যাসের ভেতরে প্রচুর অণু, পরমাণু আছে এবং অণুদের মধ্যে তার আণবিক বল কাজ করছে। এই যে একটা অণু একটা অণুর উপর আণবিক বল আমাদের কাজ করছে, এই যে কাজ করছে আমাদের, এদেরকে আমরা নিশ্চয়ই বলি আন্তঃআণবিক বল। মানে এই বলটা কিন্তু আমাদের ইন্টারনাল ফোর্স। মানে এরা অণু নিজেদের মধ্যে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। এটাকে বাহ্যিক বল আমি বলছি না। বাহ্যিক বল আমি তখনই বলছি আমি যেটাকে, যে বস্তুকে ধরবো, ধরো যাক আমি এই গ্যাস জারটা আমি কনসিডার করেছি, এটাকে বলবো সংস্থা বা সিস্টেম। এই যে সিস্টেম, এই সিস্টেমটার ওপর বাইরে থেকে যে বল প্রয়োগ হচ্ছে, মানে আমি এই গ্যাস জারটাকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি, তখন এই এফটাকে আমি বলবো বাহ্যিক বল। এই যে অণু পরমাণুর মধ্যে যে বল, সেগুলো কিন্তু বাহ্যিক বল নয়, সেগুলো হচ্ছে আন্তরাণবিক বল বা আন্তর্বল তুমি বলতে পারো। কিন্তু সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, আর এফটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। কিন্তু এইখানে বাহ্যিক বল বলতে আরেকটা জিনিস আমার বলা দরকার, যেটা এখানে স্টুডেন্টরা স্কিপ করে যায়। সেটা হচ্ছে যে এই বাহ্যিক বলটা কিন্তু মোট বাহ্যিক বল। মোট বাহ্যিক বল মানে, মানে একটা বস্তুর ওপরে আমি যদি বিভিন্ন দিক থেকে আমি যদি বল প্রয়োগ করি, ধরো যাক এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4, তাহলে নিউটনের প্রথম গতিসূত্রে যে এবং দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র যেখানে বাহ্যিক বল বা বল থাকবে, সেটা কিন্তু মানে হচ্ছে মোট বাহ্যিক বল। শুধু বাহ্যিক বল মানে হচ্ছে মোট বাহ্যিক বল, মোট কথাটা বুঝছো? তার মানে এটা কিন্তু আমাদের এদের যোগফল। কেন আমি এই কথাটা বলছি? কারণ আমাকে যদি বলে বাহ্যিক বল শূন্য, তার মানে বস্তুর উপর বল প্রয়োগ শূন্য। এই দুটো কথা এক নয়। আমার এই চারটে বলের যোগফল আমাকে শূন্য হতে পারে, মোট বাহ্যিক বল শূন্য হতে পারে, কিন্তু এই বস্তুর উপর কিন্তু বল কাজ করছে, চারটে বলই কাজ করছে, কিন্তু এদের মোট যোগফল কিন্তু আমাদের শূন্য, ভেক্টর হবে। বোঝা গেল প্রত্যেকে? আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আজকে থেকে এটা একদম মাথা যেন থাকুক যে বাহ্যিক বলের মানে কিন্তু হচ্ছে মোট বাহ্যিক বল। ওকে, তার মানে আমরা কি শিখলাম? কোনো বস্তুর ওপর যদি মোট বাহ্যিক বল যদি শূন্য হয়, তাহলে বস্তু স্থির অবস্থা থাকবে অথবা সমবেগে গতিশীল হবে। কিন্তু এটা কে দেখবে? এটা দেখবে একজনই বা কয়েকজনই, যারা জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে। এটাই আমাকে প্রথম গতিসূত্র বলছে। প্রথম গতিসূত্র বলছে আমাকে, প্রথম গতিসূত্র তাহলে আমাকে কি দিচ্ছে? জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণা বা দর্শকের ধারণা। প্রথম থেকে দর্শককে আমাদের ফিক্স করে দিতে বলছে আমাকে। আমি যদি আমার যে কোনো ফিজিক্সের প্রবলেম এই দর্শককে একবার নির্ধারণ করে দিতে পারি, কে দর্শক হবে, কে এই সিস্টেমটাকে দেখবে,
তাহলে আমি যে কোনো প্রবলেমকে সমাধান করে দিতে পারবো ইজিলি। এবার আমরা দ্বিতীয় গতিসূত্রে যাই। দ্বিতীয় গতিসূত্র আমাকে কি বলছে? দ্বিতীয় গতিসূত্র খুব, এখানেও অনেক মিসকনসেপশন আছে, সেটা আমাদের ক্লিয়ার করা যাবে। দ্বিতীয় গতিসূত্র মানে বলছে যে, আমাকে বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ যদি হয়, আবার বাহ্যিক বল মানে মোট বাহ্যিক বল, কোনো বস্তুর ওপর যদি বাহ্যিক বল, এবার কিন্তু জিরো নয়, এবার ক্রিয়াশীল। কে বলছে? জড়ত্ব নির্দেশ তন্ত্রে, যে জড়ত্ব নির্দেশ তন্ত্রে আছে সে বলছে এই দ্বিতীয় গতিসূত্র। কারণ প্রথম গতিসূত্র অলরেডি বলে দিয়েছে, দ্বিতীয় গতিসূত্র কে বলবে, তৃতীয় গতিসূত্র কে বলবে। তাহলে কোনো বস্তুর ওপর যদি মোট বাহ্যিক বল শূন্য হয়, যেটা আমাদের প্রথম গতিসূত্র বলেছিল, এবার সেটা উল্টো হচ্ছে এইটা দ্বিতীয় গতিসূত্র। সে বলছে যে এবার কিন্তু মোট বাহ্যিক বল টোটাল, এটা যদি জিরো না হয়, তাহলে অবস্থায় তার তার মানে বস্তুর অবস্থা পরিবর্তন হবে। এবং এই বস্তুর অবস্থার পরিবর্তন তাকে কিভাবে নির্ধারণ করা হয়েছে? বলা হয়েছে যে এই যে মোট বল বস্তুর ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক। ভ- ভরবেগের পরিবর্তনের সাথে। কোন ভরবেগ? রৈখিক ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক। তাহলে ডেল্টা পি ডেল্টা টি। ডেল্টা পি হচ্ছে, পি কে আমরা বলি ভরবেগ। পি হচ্ছে যে কোনো মুহূর্তে কোন একটা বস্তু, যে কোনো মুহূর্তে তার বেগ যদি ভি হয়, তাহলে তার মাস, ভর ইন্টু তার বেগ হচ্ছে আমাদের ভরবেগ। এই যে ডেল্টা চিহ্ন দেওয়া হয়েছে, এই ডেল্টা চিহ্ন মানে হচ্ছে আমাদের পরিবর্তন। এবং সেটা যদি ডেল্টা টি সময় হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। যদি এটা ঠিকঠাক আমি এখনো লিখিনি। এবং আমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা তোমরা অলরেডি পড়েছো এটাকে, সেটা হচ্ছে ডেল্টা টি টেন্স টু জিরো। এইটা করলে আমরা জানি যে ক্যালকুলাসের সাহায্যে যে এইটাকে লেখা যায় ডিপিডিটি। তাহলে নিউটনের সূত্র বলছে আমাদের এফ টোটাল প্রপোর্শনাল টু ডিপিডিটি। এইটা আবার নিউটনের সূত্র আমাকে বলছে, কিন্তু এখানে অনেক কিছু বলার আছে। বলার আছে হচ্ছে যে, প্রথম হচ্ছে এফ টোটাল, যেটা আমাদের বইতে লেখা থাকে না, এবং সেটা মনে রাখতে হবে, এটা মোট বাহ্যিক বল। আরেকটা জিনিস বলার আছে আমাদের, সেটা হচ্ছে যে এই সূত্রটা কার জন্য খাটবে, কোন বস্তুর জন্য খাটবে? এটা খাটবে শুধুমাত্র বিন্দুবৎ বস্তু। বিন্দুবৎ মানে যার আয়তন অথবা আকার একটা বিন্দুর সাথে সমান। এবার কোশ্চেন হতে পারে, তাহলে তো আমরা বড় বড় বল বা ফুটবল বা যে কোনো বল অথবা বক্স, তাদের জন্য তো অ্যাপ্লাই করি। হ্যাঁ, করি। কেন করি তার কারণ আছে, সেটা পরে আসছি আমরা। কিন্তু এই সূত্রটা আমাদের বিন্দুবৎ বস্তুর জন্যই খাটবে। কেন আমি বলছি কথাটা শুধুমাত্র বিন্দুবৎ ভরের জন্য কাটবে? তো ধরা যাক আমার কাছে একটা বস্তু আছে, ধরা যাক একটা বড় বল আছে, এবং এই আমি একে বাইরে থেকে ফোর্স দিয়েছি, বল দিয়েছি। কিন্তু এর ভেতরে যে একটা মলিকিউল আছে, তার মাস ধরা যাক M, একটা অণু আছে। কিন্তু এই 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 যে অণুটা আছে, এই অণুর উপর বাকি সমস্ত অণু নিশ্চয়ই, আমি জানতে চাইছি এই অণুটার উপর বল কত। আমি যদি জানতে চাই এই বস্তুটার উপর বল কত, তাহলে আমাকে সমস্ত যে অণুগুলোর ওপর বল বের করতে হবে। বল বের করে সেই বলটা আমাকে যোগ করতে হবে। যোগ করলে আমি আমি টোটাল একটা অণুর উপর বা আমি যে কোনো একটা অণুর উপর আমি বল নেব, তার উপর সমস্ত অণুর বল প্লাস বাহ্যিক বল, এই দুটোকে আমাকে তাহলে যোগ করতে হবে।
তবেই আমি একটা অণুর ওপর বল আমি পাবো। এরকম প্রত্যেকটা অণুর ওপর বল যোগ করে আমি বলতে পারবো যে এই বস্তুটার উপরে মোট মোট কত বল কাজ করছে। কিন্তু তুমি বুঝতে পারছো যে একটা যে কোনো বস্তু প্রচুর অণু পরমাণু দিয়ে তৈরি, তাহলে এটা নির্ধারণ করা খুব চাপের বা খুব কষ্টসাধ্য, মানে প্রায় পারা যাবে না। তো সেটার জন্য আমাদের সেই জন্য মানে, এবং এটাও আমরা বুঝতে পারছি যে যে কোনো একটা অণুর উপর মোট বল আমাদের বাহ্যিক বলের সাথে সমান হবে না। তার মানে কোনো বিস্তৃত বস্তুর জন্য এটা এটা আমাদের কিন্তু খুব ইজি নয় বলা। নিউটনের প্রথম এই যে দ্বিতীয় গতিসূত্র, এটা কিন্তু শুধুমাত্র বিন্দুবৎ, সেই জন্য যদি আমার একটা বিন্দুর ওপর আমি একটা বল প্রয়োগ করি এফ, তাহলে আমাকে কিন্তু আর কিছু নিয়ে ভাবতে এর ওপর এফই কাজ করছে আমাদের। তো এইটা কিন্তু আমাদের যেন মাথা ক্লিয়ার থাকে। এই সূত্রটা যেন আমাদের, এই সূত্রটা শুধুমাত্র বিন্দুবৎ ভরের জন্য আমাদের ক্রিয়াশীল। যদি আমাদের হয়, তাহলে আমাদের এফ টোটাল, যে আমাদের মোট বল, সেটা কিন্তু এই বিন্দুবৎ ভরের বা বিন্দুবৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। আরেকটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে যে ধরা যাক আমি একটা সংস্থার উপরে একটা বল প্রয়োগ করেছি। এই সংস্থার উপর যদি আমি একটা বল প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে নিউটন একটা দারুণ কাজ করে গেছেন, অসাধারণ কাজ। এই এই সূত্রের আরেকটা জায়গা বলা দরকার। নিউটন বলছে যে আহ, এই এই প্রত্যেকটা অণুকে বল প্রয়োগ করছে, সেটা আমরা জানি আণবিক বল। কিন্তু নিউটন বলছে যে আমার এই এই যে সংস্থাটার ভেতরে কি বল হচ্ছে এটা আমার জানার দরকার নেই, আমি জানতে যাব না। আমার এটা সাফিসিয়েন্ট জানা, আমি যদি বাইরে থেকে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা জানলেই হবে। কেন, সেটা বাহ্যিক বল জানলেই হবে, ভেতরে কি হচ্ছে আমার জানা দরকার নেই। এটা দারুণ কাজ নিউটনের, কত সুবিধা করে দিয়েছে আমাদেরকে। তার মানে এই যে বাইরে থেকে যে প্রযুক্ত বল হচ্ছে সেটা কিন্তু তার ইন্টারনাল ফোর্সের সাথে কোনোভাবে রিলেশন নেই তার। কিন্তু এবার তাহলে আমি ডিএলপি ডেল্টা কি লিখবো, বা ডিপিডিটি আমি কি লিখবো এখানে? এবার এইটা কিন্তু আমাকে একটুখানি বলতে হবে, এখানে অনেকে মিসকনসেপশন থাকে। এই পিটা হচ্ছে যতগুলো বস্তু আছে সংস্থায়, তাদের প্রত্যেকটার ভরবেগের ভেক্টর যোগফল। এটাও কিন্তু অনেকে স্কিপ করে বেরিয়ে যায়। মানে এইটা যদি, এটার মোমেন্টাম যদি পি 1 হয়, এটার মোমেন্টাম যদি পি 2 হয়, এটার মোমেন্টাম যদি পি 3 হয়, এটা যদি মোমেন্টাম আমাদের পি 4 হয়, এটা যদি আমাদের পি 5 হয়, তাহলে আমাদের এই পিটা যেটা আমাদের ডিপিডিটি তে আছে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা মোমেন্টামের যোগফল, তাৎক্ষণিক মোমেন্টামের যোগফল। এটা যেন আমাদের মনে থাকে। ওকে, মানে যেরকম ভাবে মোট বলও আমার লেফট হ্যান্ড সাইডে যেমন মোট বল, সেরকম রাইট হ্যান্ড সাইডে কিন্তু মোট, এখানেও কিন্তু আমাদের, তারপর নিউটন লটাকে আমরা যদি একটু ভালো করে লিখি, তাহলে রাইট হ্যান্ড সাইডেও যেরকম এফ টোটাল, সেরকম লেফট হ্যান্ড সাইডেও কিন্তু পি টোটাল। এটা যেন মনে থাকে আমাদের প্রত্যেকে। তার মানে আমাদের এইটা যে কোনো বস্তুর জন্য এইটা যদি আমাদের মনে থাকে, আমাদের প্রচুর প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে। আমাদের দর্শক কিন্তু জড়ত্বীয় দর্শক বা ইনার্শিয়াল অবজারভার। তারপরে আরেকটা মিসকনসেপশন থাকে, সেটা আমরা ক্লিয়ার করে নেওয়া যাক। আমাদের তারপরে আমরা এই প্রপোর্শনালিটিটাকে ইকুয়াল ইকুয়াল সাইনে নিয়ে যে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে, তারপরে
আমরা কে টাকে ওয়ান করে দিই। এখানে অনেক মিসকনসেপশন থাকে। মিসকনসেপশন হচ্ছে যে আমাকে এই কে টাকে কিভাবে অন করি, আমরা বলি যে অনেক রকম ভাবে বলি। আমরা বলি যে কোনো যে বলের জন্য আমাদের মোট ভরবেগের পরিবর্তনের হার একক হয়, ইউনিট, সেই বলকে যদি আমরা ইউনিট বলি, এটা আমরা বলছি, তার মানে আমরা একক বলের ধারণাকে তৈরি করে এটাকে বলছি, এটাকে বলে, সেই জন্য আমরা একক বলের ধারণা প্রতিষ্ঠা করলাম। কি বললাম? বললাম যে একক ভরবেগের পরিবর্তনের হার যে বল তৈরি করবে সেই বল হচ্ছে একক হবে। তখন কে ইকুয়াল টু আমাদের ওয়ান হয়ে যায়, আমরা সেটাকে বলি এফ টোটাল ইকুয়াল টু হচ্ছে ডিপিটি, ডিপি টোটাল। ওকে, সো এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে ধারণা যেন আমাদের পরিষ্কার হয়ে যায় যে এই ইকুয়েশনটা আমাদের মানে কি। তাহলে আমরা প্রথম হচ্ছে এখান থেকে ওয়ান নিউটন বলতে কি বুঝি বা ওয়ান গাইন বলতে আমরা কি বুঝি সেটা বুঝে গেছি। মানে যে বল আমাকে একক ভরবেগের পরিবর্তনের হার দেবে, সেই বলটা হচ্ছে আমাদের একক হবে, বা ওয়ান নিউটন অথবা ওয়ান ডাইন হবে। যদি হয় তবেই আমি কে ইজ ইকাল টু ওয়ান হবে, নচেত হবে না। তখন আমি এফ টোটালকে আমি বলবো ডিপি টোটাল ডিটি। এই তার মানে আর কে দেখছে পুরো ঘটনাটা? জড়ত্বীয় দর্শক। এফটা হচ্ছে বাহ্যিক বল, কোন ইন্টারনাল ফোর্স নয়, কোনো আন্তরাণবিক বল নয়, এটা হচ্ছে আমাদের বাহ্যিক বল। এখানে থেকে যে আরেকটা মিসকনসেপশন থাকে যে নিউটনের গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র আমরা প্রতিষ্ঠা করি, একদম না। তোমরা আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো, নয় এটা পসিবল নয়। যে নিউটনের প্রথম গতিসূত্র আমাকে বলো দর্শক কি হবে, দ্বিতীয় গতিসূত্র বলে যে সে দর্শক বলকে কি দেখবে, যদি বল প্রয়োগ হয় সে বলের রূপ কি হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গতিসূত্র। তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলি যে এইটা হচ্ছে সেই বলের রূপ, যে জড়তীয় মাধ্যমে থাকবে সেই বলের রূপটাকে এইভাবে দেখবে। ওকে, এইবার ধরা যাক আমার একটা বস্তু আছে, বিন্দুবৎ বস্তু। সেই বস্তুটার ভর হচ্ছে এম, এবং তার কোনো মুহূর্তে কোনো একটা তাৎক্ষণিক বেগ হচ্ছে আমাদের ভি। এবং এর উপর অবশ্যই বল প্রয়োগ করা হয়েছে ধরে নিলাম। তার মানে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে এটার ভরবেগ, তাৎক্ষণিক ভরবেগ হচ্ছে ইজ ইকাল টু হচ্ছে এম ইজ ইকাল টু এম বি। তার মানে এফ টোটাল, তাহলে বল কত হবে? তাহলে বল হচ্ছে ডিডিটি অফ এমবি। আমি পি এর জায়গায় এমবি, পি টোটালের জায়গায় এমবি লিখছি। পি টোটাল মানে এখন একটাই বস্তু, সেই জন্য পি টোটাল মানে একটাই মোমেন্টাম। এইবার এখানে কিন্তু দুটো ডেরিভেটিভ আছে, একটা নয়। কি কি? একটা হচ্ছে ডিএম ডিটি ভি, প্লাস আরেকটা হচ্ছে এম ডিভি ডিটি। এবার এই যে ডিএম ডিটি আছে, যদি, যেহেতু বিন্দুবৎ বস্তু এবং বিন্দুবৎ বস্তুর ভরে কোনো পরিবর্তন আমাদের হয় না জেনারেলি, সেই জন্য আমাদের এই পার্টটা জিরো হয়ে যাবে। সেই জন্য আমরা পাবো এম ডিভি ডিটি। তার মানে এইটা হয়ে যাবে, আর ডিভি ডিটি মানে অ্যাক্সেলারেশন, তাহলে এম হয়ে যাবে এম এ। তাহলে আমাদের এফ এর ফর্মুলা হয়ে যাবে এইটা। কিন্তু আমাদের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেলাম। এটাকে অনেকে বলে ডেরিভেশন, এটা একদম ডেরিভেশন নয়, এটা আমরা পেলাম দ্বিতীয় গতিসূত্র থেকে। যদি বলের ভর হচ্ছে আমাদের যদি কোনো কারণে কনস্ট্যান্ট হয়ে যায়, তখন আমি এফ ইজিক্যাল টু এম এ লিখবো, তার আগে লিখতে পারবো না। তখন আমাদের এই প্রথম টার্মটা কিন্তু পড়ে থাকবে। কিন্তু এফ ইজিক্যাল টু এম এ আমাকে কে বলছে? জড়ত্বীয় দর্শক, বারবার বলে যাচ্ছি আমি, আর কোনো দর্শক বলছে না, বলতে পারবেও না। কারণ নিউটন এই সূত্রটাকে বলেইছে জড়ত্বীয় দর্শক দিয়ে। আই থিঙ্ক এটা বোঝা গেল প্রত্যেকে।
কিন্তু অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রথমটা থাকবে কিরকম, ধরা যাক আমাদের যদি রকেট মোশন থাকে, আমরা আই থিঙ্ক আমরা রকেট মোশনে তোমরা হয়তো সমাধান করেছো প্রবলেম। সো আমাদের যদি কোনো রকেট মোশন থাকে, সেই রকেট মোশনে আমরা জানি যে যখন একটা রকেট ওপরের দিকে যায়, তখন তার নিচের থেকে প্রচুর প্রবাহী নির্গত হয় এবং সেই প্রবাহী চাপে সে উপরে যায়। এবং এই নির্গমনের যে চাপ, সেটার জন্য যে ও উপরে যাচ্ছে, বা যে প্রতিক্রিয়া বলের জন্য যে উপরে যাচ্ছে, এই রকেটের ভর কিন্তু কন্টিনিউয়াসলি কমছে, কারণ তার ভেতর থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ওপরের থেকে যে বলটা ও পাচ্ছে, সেই বলটা হচ্ছে কিন্তু এই দুটো বলের যোগফল। এবার তুমি যদি বলো যে আমি একটা রকেটকে ওপর দিকে পাঠাবো কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে, কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে, তাহলে ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট হবে আমাদের। তখন কিন্তু আমাদের এই পার্টটা জিরো হয়ে যাবে, কারণ ডিভিডিটি ভি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো। তখন কিন্তু এইটা হবে আমাদের, তার কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি তার উপর বল প্রয়োগ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, অবশ্যই হচ্ছে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে হচ্ছে। কিন্তু সেই বলটার উৎপন্ন কোথা থেকে হচ্ছে? এই ভরের পরিবর্তনের থেকে, ভরের পরিবর্তনের হারের থেকে। কিন্তু এটা কে দেখছে? এই বাইরে থেকে একজন দাঁড়িয়ে দেখছে, যে জড়ত্বীয় মাধ্যমে আছে, বা সরি মাধ্যম নয়, জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে আছে, সে এটাকে বলছে এটা হবে। এখানে একটা মিসকনসেপশন থাকে, সেটা প্রত্যেকটা মিসকনসেপশন আমি ক্লিয়ার করতে করতে যাচ্ছি। তো আমাদের আপাতত ধরে নিচ্ছি আমাদের রকেটটা উপরে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে উপরে উঠছে। তার মানে আমাদের এই যে রকেটটা যদি আমাদের উপরের দিকে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে উপরে ওঠে, তার উপর একটা বল কাজ করছে, যে বলটা প্রতিক্রিয়া বল থেকে আসছে। কি প্রতিক্রিয়া বল থেকে আসছে? যখন আমাদের প্রবাহী তলায় বেরোচ্ছে, সে আমাদের ক্রিয়া করছে ভূমির উপরে, প্রতিক্রিয়া বল আমাদের উপর দিকে শ্বাস দিচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের ডিএমডিটি, যে থাকটা আমরা পেলাম, বা যে উপরি বলটা আমরা পেলাম, সেটা হচ্ছে এইটা, তাই তো? এবং কে দেখছে? জ্বর। এইবার আমাকে বলতে পারে কোশ্চেন, এবং যেটা দেয় সেটা হচ্ছে যে আমাদের এই যে গ্যাসটা নির্গত হচ্ছে, এটা পরীক্ষায় দিয়ে দেয় যে এই গ্যাসটার যে আপেক্ষিক বেগ এই রকেটের সাপেক্ষে, এবার ভালো করে মন দিয়ে শুনতে হবে, আপেক্ষিক বেগ রকেটের সাপেক্ষে সেটা হচ্ছে ইউ। খুব ভালো কথা। তাহলে আমার এই ইকুয়েশনে কি পরিবর্তন হবে? তখন আমি সমাধান করব কি করে? আমাকে কিন্তু এবার ইউ বলেছে। ইউ, ইউ কি? ইউ হচ্ছে প্রবাহীর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে। Okay? এইটা আমাকে বলে দিয়েছে। যদি আমাকে বলে দেয়, তখন আমাদের যে বল ক্রিয়াশীল হবে, এবার ভালো করে আমাদের, ভালো করে মন দিয়ে বোঝো যে বাইরে থেকে যে দর্শক, তার সাপেক্ষে কিন্তু প্রবাহীর বেগ কিন্তু আলাদা। তার সাপেক্ষে কিন্তু প্রবাহীর বেগ কিন্তু আলাদা। সে কিন্তু বাইরে থেকে দেখছে যে প্রবাহীর বেগ, যে ভি ফ্লুইড, সেটা কিন্তু ভিএফ। রকেটের বেগ হচ্ছে ভি। সে প্রবাহী বেগ কিন্তু ভি দেখছে, যে জড়ত্বের মাধ্যমে আছে, সরি নির্দেশ তন্ত্রে আছে। সে কি বলছে? সে বলছে যে প্রবাহীর বেগ হচ্ছে ভিএফ, কিন্তু অঙ্কে বলে দিয়েছে ইউ। তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো যে আমরা জানি আপেক্ষিক বেগের ফর্মুলা থেকে, যে প্রবাহীর বেগ যদি ভিএফ হয়, কে বলছে? এই নির্দেশ তন্ত্রে যে আছে, থার্ড পার্টি। রকেটের বেগ যদি ভি হয়, কে বলছে? এই ব্যক্তি। তাহলে
রকেটের বা এই প্রবাহীর বেগের প্রবাহীর বেগ রকেটের সাপেক্ষে তাহলে কি হবে? ভিএফ, যেটা তোমরা জানো তো কি বেগের ফর্মুলা থেকে, ভিএফ মাইনাস ভি, সেটা হচ্ছে আমাদের ইউ। তার মানে আমরা পেলাম ভিএফ মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি, তাই তো? তার মানে আমরা এইবারে সেটা ওখানে পুট করে দিতে পারি। তাহলে এম এর জায়গায় আমি পুট করে দিতে পারি। তাহলে উত্তরটা হবে ডিএম ডিটি ভিএফ মাইনাস ইউ। এবার আমাকে যা যা বের করতে দেবে সেই বুঝে আমরা করবো। ওকে, আমাকে এরপর থেকে অনেক কিছু দিতে পারে, তো এরপরে আমার এখান থেকে ব্যাখ্যা করা দরকার আমি সেইভাবে ব্যাখ্যা করবো এখান থেকে। ওকে, সো এরপরে, কিন্তু এরপরের স্টেপ গুলো আমাদের ইজি, কিন্তু এই পর্যন্ত মাথায় রাখতে হবে আমাকে কি বলে দিয়েছে আর কে দেখছে। দেখো, আমার দেখার উপরে কিন্তু ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। আমি এই ভিটা কিন্তু এই ব্যক্তি দেখেছে যে বাইরে আছে, এই যে ভিএফ সেও কিন্তু এ দেখেছে, কিন্তু আমাকে কি কোনটা করতে হবে বা কি আমাকে প্রতিস্থাপন করতে হবে সেটা আমাকে এখান থেকে বলতে হবে। মানে কোন আপেক্ষিক বেগ আমাকে অঙ্কে বলে দিচ্ছে, আপেক্ষিক বেগ হচ্ছে রকেটের সাপেক্ষে, তাহলে রকেটের সাপেক্ষে বের করে আমি ইকুয়েশনে আমাকে বের করে দিতে, মানে আমাকে ইকুয়েশনে পুট করতে হবে ভি এর জায়গায়। আই থিঙ্ক এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এইখানে কোন কোন জায়গায় মিসকনসেপশন আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের খুবই আরেকটা ইম্পর্টেন্ট, এবং যেটা আমি এখানে আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পেরেছি কোথায় কোথায় মিসকনসেপশন থাকে। আমরা যখনই কোনো জিনিসের সাপেক্ষে লিখবো, যখন আমাকে কোনো একটা সাপেক্ষে বলে দেবে অঙ্কে, তখন কিন্তু আমি থার্ড পার্টি কে পিকচারে নিয়ে আসবোই, কারণ এর সাপেক্ষে আমাকে প্রথম থেকেই নিউটন বলে দিয়েছে যে তুমি আমার তুমি লিখবে জড়ত্বীয় দর্শকের সাপেক্ষে, অন্য কোনো দর্শকের সাপেক্ষে নয়। আবার এখান থেকে আরেক ধরনের কোশ্চেন হয়, ধরো যে আমার কাছে একটা কাঠের তক্তা আছে, তার দুটো চাকা আছে, এখান থেকে একটা লোক দাঁড়িয়ে আছে আমাদের কাঠের তক্তার এখানে। বলতে পারে যে কাঠের তক্তা থেকে একটা লোক এই তক্তার সাপেক্ষে ইউ বেগে জাম্প করলো, লাফালো, তাহলে অবভিয়াসলি কাঠের তক্তা নিশ্চয়ই আমাদের বাঁ দিকে সরে যাবে। তখন আমাকে জিজ্ঞেস করলো যে এইদিকে এই তক্তাটা কত বেগে সরে গেছে। এই তক্তার বেগ আমাকে বলে দিয়েছে এম, কিন্তু আমাকে একটা জিনিস বলে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, এই এই কাঠের তক্তার সাপেক্ষে এই ব্যক্তির বেগ হচ্ছে ইউ। তার মানে আমাকে থার্ড পার্টিকে আনতে হবে পিকচারে, জড়তীয় যে নির্দেশ অবজারভার তাকে পিকচারে আনতে হবে। সে কি বলছে ভালো করে এবার বুঝি। এই লোকটা এই কাঠের তক্তা থেকে জাম্প করেছে আমাদের ডান দিকে। তো তাহলে আমাদের এই কাঠের তক্তা যে এদিকে সরে গেছে, এই ব্যক্তি দেখছে যে তার বেগ হচ্ছে ভি। এই ব্যক্তি, যে ব্যক্তি জড়ত্বীয়, তার সাপেক্ষে যে লাফ দিয়েছে তার বেগ হচ্ছে ধরা যাক ভি ম্যান। তার মানে আমাদের এই ব্যক্তি, মানে যে লাফ দিয়েছে এবং যে কাঠের তক্তা, এদের দুজনের মধ্যে কি ফোর্স কাজ করছে আমার জানা দরকার নেই, আমি বলে দিচ্ছি কি ফোর্স তাদের মধ্যে আছে, কি আমার একদম জানা দরকার নেই। জানতে হবে বাহ্যিক বল আছে কি নেই। বাহ্যিক বল নেই, কোনো বাহ্যিক বল নেই। বাহ্যিক বল যদি না থাকে তাহলে এফ ইজিক্যাল টু হচ্ছে জিরো, আর এফ টোটাল হচ্ছে জিরো। তার মানে হচ্ছে ডিপি টোটাল বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে জিরো। তার মানে হচ্ছে পি টোটাল হচ্ছে কনস্ট্যান্ট। পি টোটাল কনস্ট্যান্ট মানে, টোটাল মানে এই যে তক্তার ভরবেগ প্লাস এই লোকটার ভরবেগ আমাদের, সরি, জিরো হবে না, এটা কনস্ট্যান্ট হবে। কোন জিনিসের ডেরিভেটিভ জিরো হলে পি টোটাল হচ্ছে কনস্ট্যান্ট হবে।
সো পি টোটাল হচ্ছে তাহলে এই তক্তার ভরবেগ প্লাস এই লোকটার ভরবেগ, এই দুটো ভরবেগের যোগফল আমাদের ধ্রুবক হবে। ওকে, তো যদি হয় তার মানে হচ্ছে লোক, তার মানে ও লাফ দেওয়ার আগে এবং পরে মোট ভরবেগের যোগফল আমাদের শূন্য, মানে সরি, কনস্ট্যান্ট হতে হবে। মানে ভর লাফ দেওয়ার আগে যে যতটা ভরবেগ ছিল মোট ভরবেগ, লাফ দেওয়ার পরে ঠিক ততটা ভরবেগ, মোট ভরবেগ আমাদের একই থেকে যাবে। কারণ পি টোটাল হচ্ছে আমাদের এই যোগফলটা হচ্ছে আমাদের সর্বদা ধ্রুবক। তাহলে লাফ দেওয়ার আগে দুজনেই স্থির ছিল, তাহলে দুজনেরই, কে দেখছে, এই বাইরের যে লোক সে দেখছে, সে বলছে দুজনেই জিরো ছিল। আর লাফ দেওয়ার পরে তক্তার ভরবেগ হয়েছে এমভি, আর লোকটার ভরবেগ কত হয়েছে আমাদের, লোকটার ভর হচ্ছে আমাদের স্মল এম, তাহলে স্মল এম ইন্টু ভিএম। এটা আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। কিন্তু আমাকে অঙ্কে কি বলেছে, আমাকে অঙ্কে বলে দিয়েছে যে লোকটা, আমাকে কিন্তু অঙ্কে ভিএম বলে দেয়নি, আমাকে কিন্তু বলে দেয়নি যে ভিএম, আমাকে বলে দেয়নি, ইউ বলে দিয়েছে আমাকে। ইউ হচ্ছে তক্তার সাপেক্ষে হচ্ছে তার বেগ। যদি হয় তাহলে হচ্ছে আমাদের ভিএম তক, তারপরে লোকটার বেগ তক্তার সাপেক্ষে আমাকে কি হবে, ভিএম মাইনাস ভি। এইটা আমাকে বলে দিয়েছে ইউ। তার মানে আমাকে লিখতে হবে ভিএম ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ইউ। তাহলে ভিএম এর জায়গায় আমি বসিয়ে দেবো ভি প্লাস ইউ। তারপরে আমরা, আমাদের কি দরকার ছিল, আমাদের ভি দরকার ছিল। তাহলে আমি এখান থেকে ভি পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের উত্তর। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছি যে কত সহজে আমি যদি জড়তীয় অবজারভারকে পিকচারে নিয়ে চলে আসি তাহলে কত সহজ একটা অঙ্ক খুব তাড়াতাড়ি আমাদের সমাধান হয়ে গেল। আমাদের যেটুকুনি দরকার ছিল সেটা বেরিয়ে গেছে। এবার আমাকে ভাবতে হবে নেগেটিভ সাইন কেন এসছে। আমাদের পদার্থবিজ্ঞানে আরেকটা খুব ইম্পর্টেন্ট, উত্তরে যদি কোনো জায়গায় ঋণাত্মক চিহ্ন আসে আমাদের ব্যাখ্যা করে আসতে হয়। একটা নিয়ম, কেন এই ঋণাত্মক চিহ্নের মানে কি, ভেক্টরও যেরকম ঋণাত্মক হতে পারে স্কেলারও সেরকম ঋণাত্মক হতে পারে। এখানে ঋণাত্মক মানে কি, এখানে ঋণাত্মক মানে হচ্ছে লোকটা যেদিকে লাফ দিয়েছে ভি তার উল্টো দিকে, অবভিয়াসলি ভি সেদিকে উল্টো দিকে, এবং এটা হচ্ছে তার মান। এই একই অঙ্ক আমাকে দিতে পারে অন্যরকম ভাবে, আমাকে বলতে পারে এই একই অঙ্ক আমাকে বলতে পারে যে আমার একটা বন্দুক থেকে আমাদের গুলি করা হলো। সো বন্দুকের সাপেক্ষে যে গুলিটা বেরোচ্ছে তার বেগ হচ্ছে ইউ, বন্দুকের সাপেক্ষে, যেরকম এই কাঠের তক্তার সাপেক্ষে লোকটার যে জাম্প দিয়েছে এটার ভর হচ্ছে আমাদের এম, আর বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে বন্দুক কতটা ভেতরে, কতটা পিছবে বা কত ভেলোসিটি নিয়ে পিছবে। সো এক্স্যাক্টলি আমাদের সেম কোশ্চেন, মানে সেম আনসার হবে, রাইট? মানে এই দুটো কোশ্চেন একদম এক। আমাকে আবার ওই তৃতীয় ব্যক্তিকে পিকচারে আনতে হবে, জড়তীয়। সে বলবে গুলির বেগ হচ্ছে অবভিয়াসলি ভিবি, সামথিং এলস, এবং বন্দুকের বেগ হচ্ছে আমাদের ভিবি, ভি। তাহলে ভিবি মাইনাস ভি, সেটা হচ্ছে আমাদের ইউ। যেরকম ভাবে আমি আগের অঙ্কটা করেছি এক্স্যাক্টলি আমাদের একই অঙ্ক, একই আনসার হবে। তাহলে যে বেগ নিয়ে আমাদের বন্দুক পিছবে এক্স্যাক্টলি একই জিনিস, কোনো আলাদা হবে না, আলাদা অঙ্ক। তাহলে আমি যদি বাইরে থেকে একটা অবজারভারকে নিয়ে চলে আসি কত সহজে একটা অঙ্ককে চট করে আমি বুঝে যেতে পারি। ওকে, আপাতত আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। এরপর থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের আরো অনেক প্রয়োগ
এবং তৃতীয় গতিসূত্রের আরো অনেক এবং ধারণা এবং তার সমাধান আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো।